হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সবারই জানা আছে যে করোনা প্যান্ডেমিকের কারণে মূলত আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। আহ, এরই ভিতরে অক্টোবর 2020 খুব সম্ভবত 4 বা 5 তারিখ থেকে দেশের সব কলেজগুলোতে ইন্টারমিডিয়েট বা এইচএসসির ভর্তি কার্যক্রম শেষ এবং তার পরবর্তী মুহূর্তে যে তাদের ক্লাস সেগুলো শুরু হয়ে গেছে। তো আজকে সেই ধারাবাহিকতায় আমি আমার এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটা কমন প্যাসেজ নিয়ে বা ইউনিট যে প্রথম যে ইউনিটটা আছে সেই ইউনিটের একটা কমন প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব এবং আমি চেষ্টা করব একটা প্যাসেজের কম্প্রিহেনশনগুলো কীভাবে পড়তে হয়, সেই কম্প্রিহেনশনগুলো সলভ করার নিয়মগুলো কি, একই সঙ্গে সেগুলোর আনসারগুলো আমরা কি কেমন করে লিখবো বা কোন সিস্টেমে লিখলে আমাদের মার্কসটা বেটার হবে, এবং একটা প্যাসেজ মূলত আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি প্রক্রিয়ায় পড়বো অ্যাকচুয়ালি ইন দ্য এক্সাম হলে, এই ব্যাপারগুলো নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা। তো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো আমরা যখন একটা প্যাসেজ সলভ করব সেক্ষেত্রে আমাদের বেশ কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। যেরকম আমরা এখানে এই প্যাসেজটিতে খেয়াল করি যে প্রথমেই এক্সামে একটা প্যাসেজ পাওয়ার পর দ্য ফার্স্ট টাস্ক ইজ টু জাস্ট টু have a simple look, to have a simple to try to have a simple understanding of the passage. প্যাসেজটা আসলে কি নিয়ে মোটামুটি আমরা প্যাসেজটা দেখছি। এখানে প্যাসেজ হচ্ছে মোটামুটি 4টা প্যারাগ্রাফে এবং এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। তার সাথে এই প্যাসেজ থেকে আমাদের 5টা ব্রড কোয়েশ্চেন আনসার করতে হবে। তো আমরা যদি এই সিনারিওটা দেখি, আমাদের ইন্টারমিডিয়েট ইংলিশে মূলত প্রথমে যে কাজটি করতে হয়, একটা প্যাসেজ দেওয়া থাকে ফার্স্ট কোয়েশ্চেন এবং সেই প্যাসেজটা বেসিক্যালি এটাই হচ্ছে এক্সামের মেইন প্যাসেজ এবং সেই প্যাসেজ থেকে আমাদের এর পরবর্তীতে আনসার গুলো সাজাতে হয়, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার করতে হয় এবং ব্রড কোয়েশ্চেন আনসার গুলো করতে হয়। তো আমরা যদি এই প্যাসেজ থেকে আনসার করতে চাই, আমরা অনেকেই যে কাজটি করি ভুলবশত আমরা পুরো প্যাসেজটা পড়া শুরু করি, ফার্স্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত উই জাস্ট রিড দ্য হোল প্যাসেজ। দিস ইজ আ কমন মিস্টেক দ্যাট স্টুডেন্টস ফ্রিকুয়েন্টলি মেক, এবং সেটি আমরা করব না। আমরা এখানে যে কাজটি করতে পারি, যদি কোনো প্যাসেজ ফার্স্ট প্যারাওয়াইজ থাকে তাহলে আমরা একটা প্যারা পড়বো, দেন আমরা সেখান থেকে চেষ্টা করবো যে আমাদের কোয়েশ্চেন গুলো ম্যাচ করতে, অর্থাৎ আমরা সেখানে মাল্টিপল চয়েস কি পেয়েছি, আমরা সেখান থেকে ব্রড কোয়েশ্চেন আনসার করতে পারি কিনা, এই ব্যাপারগুলো আমরা খেয়াল করবো। আরেকটা বিষয় হচ্ছে, যদি কখনো কোনো প্যাসেজ এরকম থাকে যে সেই প্যাসেজ থেকে মূলত আমাদের কোনো একটা প্যারাগ্রাফই দেওয়া, তাহলে আমরা 5 লাইন 6 লাইন পড়বো এবং আমরা কোয়েশ্চেনে যাবো। এইভাবে যদি আমরা করি সেক্ষেত্রে আনসার করাটা সবচেয়ে সহজ হবে বলে আমার মনে হয়। তো আমরা এই প্যাসেজটা সলভ করতে গেলে আমরা তার আগে একটু কোয়েশ্চেন গুলো একবার দেখে নিই। কোয়েশ্চেন গুলো দেখলে সবচেয়ে ভালো যে কাজটি হয় সেটা হচ্ছে ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে, আইডিয়া চলে আসে আসলে কি নিয়ে পড়ছি। The phrase a heart overflowing with grief. The phrase a heart overflowing with grief. দুঃখ ভারাক্রান্ত মনে হয়তো কিছু বলছেন, এরকম একটা কোনো কিছু আসছে। The people of Bengal now want. বাংলাদেশের মানুষ এখন চায়, কি চায় সেটা নিয়ে হয়তো কথা বলতে হবে। The history of 23 years is full of. 23 বছরের ইতিহাস হচ্ছে পুরোপুরি কিছু একটা ইতিহাস এখানে দেওয়া আছে, হয়তো এটি নিয়ে আলোচনা হবে। Which of the following year lies at the zenith? Zenith শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচুতে আছে, of zeal and inspiration for the Bengalis. বাংলাদেশের মানুষের মনে কোন বছরটা সবচেয়ে বেশি টপ চিন্তা ভাবনা আছে, চেতনা বোধে আছে। The word rain mentioned in the passage means, rain শব্দটা মানে লাগাম টেনে ধরা, এখন এটি কোনটির সাথে আসলে কানেক্টেড হয়। এবার আমরা একটু কোয়েশ্চেন করে দেখার চেষ্টা করি। I stand before you today with a heart overflowing with grief. একটা স্টেটমেন্ট দেওয়া এবং বলছে এটি কে বলেছে এবং কেন তিনি ওভারফ্লোড উইথ গ্রিফ ছিলেন, তার ভিতরে এই কষ্ট কেন ছিল সেটি এক্সপ্লেন করো। ওকে, ডু ইউ নো দ্য পিরিয়ড মেনশন অ্যাজ 23 ট্রাজিক ইয়ার্স? 23 বছরের কষ্টের ইতিহাস বলতে আসলে কোনটিকে ইন্ডিকেট করা হয়েছে, তুমি কি সেটি বোঝো? তো এটিও একটি আনসার হতে পারে আমাদের এই পয়েন্টগুলোকে মাথায় রাখা, কেন সেটিকে টার্ম অ্যাজ ট্রাজিক মেনশন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, what is the specialty of the history of Bengal mentioned in the passage? বাংলাদেশের ইতিহাসের যে স্পেশালিটি কোনটি মেনশন করা হয়েছে? আমরা রক্ত ঝরিয়েছিলাম 1952-তে, আর কি কারণ, what was the reason behind the bloodshed? কেন আমরা 52-তে রক্ত ঝরিয়েছি, তুমি কি সেটা স্পেসিফাই করতে পারো? The date with the outcome of the bloodshed. What was the intention of Ayub Khan in declaring martial law? Martial law ডিক্লেয়ারের মাধ্যমে আইয়ুব খানের ইন্টেনশন কি ছিল? What caused the downfall of Ayub Khan? আইয়ুব খানের পতনটা কেন হয়েছিল, কোন কারণটা ঘটেছিল?
তো মোটামুটি বোঝা গেল এই প্যাসেজের মাধ্যমে আমরা এই বিষয়গুলো এই সম্পর্কে কোনো ইনফরমেশন জানবো। এবার আমরা প্যাসেজটা পড়তে শুরু করি এবং আমি আগে যেটা শুরুতেই বলে নিয়েছিলাম যে প্যাসেজ যখন আমরা পড়বো অবভিয়াসলি সেই প্যাসেজটা শুরু হবে জাস্ট এক একটা করে প্যারাগ্রাফ এবং বা প্রথম 4-5 লাইন এবং কোয়েশ্চেনে যাবে। ওকে, I stand before you today with a heart overflowing with grief. দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের সামনে। You are fully aware of the events that are going on. যে ঘটনাগুলো চলছে আপনারা জানেন and understand their importance. সেগুলো গুরুত্ব আপনারা বুঝেন। We have been trying to do our best to cope with the situation. এই অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা আমরা করছি সাধ্যমতো and yet এরপরও unfortunately the streets of ঢাকা, চিটাগাং, খুলনা, এটা অনেকগুলো নাম বলা আছে, আমি নামগুলো পুরোপুরি পড়বো না। যখনই দেখবো আমরা ঢাকা, চিটাগাং, আমরা জাস্ট স্কিপ করে চলে যাব। আর awash with blood of our brothers, আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে। The people of Bengal now want to be free. বাংলাদেশের মানুষ চায়, আমরা একটা কোয়েশ্চেনে পেয়েছিলাম বাংলাদেশের মানুষ কি চায়। সো মোটামুটি আমরা সেই কোয়েশ্চেনটা, আর প্রথম যে কোয়েশ্চেনটা হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিভ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছেন, কেন বলেছে? তাহলে দুটো ট্রিক, দুটো জায়গায় দুটো কোয়েশ্চেনের ক্লু আমরা পেয়ে গেছি। ওকে, বাংলাদেশের মানুষ ফ্রি হতে চায়, দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, এন্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলাদেশের মানুষ তাদের অধিকার চায়। সো এখন যদি আমরা আমাদের কোয়েশ্চেন গুলো দেখার চেষ্টা করি যে আমরা আসলে এটি পারছি কিনা। The phrase a heart overflowing with grief, multiple choice question এ the phrase a heart overflowing with grief, দুঃখ ভারাক্রান্ত মন, এটি দ্বারা আসলে কোনটিকে ইন্ডিকেট করে? এখানে 4টি ওয়ার্ড আছে। a pensive mood, রিক্ত সিক্ত বেদনাদায়ক মন, joke মাইন্ড, যেখানে আনন্দ ঘন মন, angered heart, রাগান্বিত, relieved মাইন্ড, যে মনে কোনো টেনশন নেই। তো সংগতের কারণে এখানে কিন্তু রাগ বিষয়টা আসে না, গ্রিভ দুঃখ। সো a pensive mood হচ্ছে the most appropriate answer. সেকেন্ড কোয়েশ্চেনে বলছে দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট, বাংলাদেশের মানুষ এখন চায়। আচ্ছা, এখানে যখন আমরা 4টা অপশন দেখি যে বাংলাদেশের মানুষ চায় কি চায়? টু লিড আ ফ্র্যাগমেন্টেড লাইফ, বাংলাদেশের মানুষ একটা বিচ্ছিন্ন জীবন চায়। টু মেক টাই উইথ দেম, নিজেদের ভিতরে একটা বন্ধন তৈরি করতে চায়। এরপরে বলা হচ্ছে টু লিড আ লাইফ অফ দেয়ার ওন, নিজের মতো করে বাঁচতে চায়। আবার বলছে টু লিভ দ্য টেরিটরি, নিজের রাজ্য ছেড়ে চলে যেতে চায়। তো সংকটের কারণে আমরা ওখানে একটা পয়েন্ট করেছিলাম, এই পয়েন্ট হচ্ছে এরকম যে বাংলাদেশের মানুষ চায়, এই জায়গাতে ছিল আমাদের, আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাঁচতে চায়। এন্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, তাদের অধিকার চায়। সো নিজের মতো করে বাঁচতে চায়। অবশ্যই আমাদের এই জায়গাতে আমাদের অপশন হওয়া উচিত টু লিড আ লাইফ অফ দেয়ার ওন, নিজের মতো করে তারা জীবনটা চায়। তো এখানে সি নাম্বার কোয়েশ্চেন বলছে দ্য হিস্ট্রি অফ 23 ইয়ার্স, না আমরা এখনো 23 ইয়ার্স নিয়ে কিছু পড়িনি, সো আমরা এই কোয়েশ্চেনে যাব না। আমরা তাহলে আমাদের এই একটা প্যারা পড়ার পর অলরেডি আমরা দুটো ব্রড কোয়েশ্চেন কিন্তু সলভ করে ফেললাম, দুটো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমরা সলভ করেছি। এবার আমরা ঠিক সামনে দেখি আমাদের এখানে কোনো কোয়েশ্চেন পাওয়া যায় কিনা। ইয়েস, আমরা প্রথম কোয়েশ্চেনটা খুব সম্ভবত পেয়ে গেছি, বি সি এখন আমরা পাইনি। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, হু ইজ দ্য স্পিকার হিয়ার, এই কথাটা কে বলেছেন? Can you explain the reason of his being overflowed with grief? তো এই সাধারণত এই ধরনের কোয়েশ্চেন গুলো যখন আমরা পাই, এই কোয়েশ্চেন গুলো লিখতে গেলে আমাদের কিছু স্ট্র্যাটেজি মাথায় রেখে লিখতে হয়। যেমন আমরা এটা বলতে পারি এরকম করে, আমরা একটা কোয়েশ্চেন লিখে দেখার চেষ্টা করি, অন্তত এই আনসারটাকে আমরা যদি সাজিয়ে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তো আমরা যদি এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটাকে এখানে লিখে দেখার চেষ্টা করি তাহলে বোধহয় আরেকটু বেটার হয়। তো আমরা একটা কাজ করি, এই কোয়েশ্চেনটাকে আমরা মোটামুটি ভাবে এখানে নিয়ে এসে যদি দেখার চেষ্টা করি তাহলে আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে সাধারণত আমাদের এক্সামে স্টুডেন্টরা যে ভুলগুলো করে তার ভিতরে কিছু কমন ভুল আছে। যেমন তারা যে কাজটা করে, একটা কোয়েশ্চেন যখন এরকম করে তারা একটা খাতার ভিতরে পেয়ে যায়, তারা অনেকেই হুবহুব এই কোয়েশ্চেনটা আবার লেখা শুরু করে। তো আমরা একটু দেখি আমরা আসলে কিভাবে লিখবো এই কোয়েশ্চেন আনসারটা। যেভাবে লিখতে পারি, যখন বলা হচ্ছে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, হু ইজ দ্য স্পিকার হিয়ার? তো দ্য স্পিকার কমা দিয়ে বলতে পারি হিয়ার ইজ বঙ্গবন্ধু, আমরা স্পেলিং ঠিক করে নিচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। তো শেষ, মোটামুটি
আমাদের প্রথম যে জায়গাটা, I stand before you today with a heart overflowing with grief. Who is the speaker here? তো এই কথাটা বলে যখন বললো, the speaker here is বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি, এই হেয়ারটাকে বাদ দিয়ে আমাদের হেয়ারটা বঙ্গবন্ধু, the speaker is বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথবা এটুকুই থাকুক, can you explain the reason of his being overflowed with grief? The reason for which ঠিক এভাবে, the reason for which, can you explain the reason of his being overflowed with grief? The reason for which he is overflowed with grief is connected to, এটা সম্পৃক্ত, কিসের সাথে সম্পৃক্ত? এবার আমরা আমাদের টেক্সট থেকে আনসারটা নিয়ে আসার চেষ্টা করি। ওই ফার্স্ট প্যাসেজের ভিতরে আমরা কতটুকু আনসার পেয়েছিলাম? I stand before you today with a heart of overflowing grief. You are fully aware of the events that are going on. We even try. Unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi are awash with the blood of our brothers. তাহলে তার দুঃখ ভারাক্রান্ত মনে থাকার পেছনে খুব কমন রিজনটা এই প্যাসেজটা পড়লে আমরা দেখি যে সিন্স দ্য স্ট্রিটস অফ ঢাকা, অর্থাৎ আমাদের আনসারটা হতে পারে is connected to the bloodshed of the Bangladeshi people in the streets of ঢাকা। আমি আর নামগুলো লিখছি না, এইভাবে করে আমরা অংশটা শেষ করতে পারি। সো সেক্ষেত্রে আমরা অনেকেই পরীক্ষা খাতায় যেটি করি, আমরা উত্তরটাকে বড় লেখার চেষ্টা করি। আমি এখানে হয়তো আজকে সবগুলো আনসার করে দেখাবো না, বাট কয়েকটা আনসার হয়তো করে দেখাচ্ছি, যাতে করে আমরা বুঝতে পারি আমাদের আনসারগুলো কেমন হওয়া উচিত। I stand before you today with a heart overflowing with grief. Who is the speaker here? The speaker is বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষ, এক কথা আমাদেরকে পুরো লাইনটার ক্লারিফিকেশন দেওয়া শেষ। Can you explain the reason? পরের অংশটা, the reason for which he is overflowed with grief is connected to the bloodshed of Bangladeshi people in the streets of Dhaka. এবং এখানে আরো কিছু নাম ছিল, আমরা আমাদের টেক্সটে সেই নামগুলো দেখেছিলাম। সেই নামগুলো হচ্ছে আরো দেওয়া আছে, স্ট্রিটস অফ ঢাকা, তারপরে বলা আছে রাজশাহী, খুলনা, এটসেট্রা এটসেট্রা, এরকম একটা নাম যেগুলো আছে সেগুলো দিয়ে দিলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা সেকেন্ড প্যারা যাই। What have we done that was wrong? আমরা যা করেছি তা কি ভুল ছিল? After the election, the people of Bangladesh voted as one for me. ইলেকশনের পর বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিল ফর দ্য আওয়ামী লীগের পক্ষে। We were to sit in the National Assembly, draft a constitution. আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসলাম, কনস্টিটিউশন ড্রাফট করলাম আমাদের নিজেদের জন্য দেয়ার, and build our country, নিজেদের দেশের জন্য কাজ করলাম বা দেশকে গঠন করলাম। The people of this land would thereby get economic, এবং বাংলাদেশের লোকজন তাহলে পেতে পারতো বা পাওয়ার কথা রয়েছে কি, ইকোনমিক, পলিটিক্যাল এন্ড কালচারাল ফ্রিডম। বাংলাদেশের মানুষের সেক্ষেত্রে এই ফ্রিডম গুলো পাওয়ার চান্স ছিল। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, দুঃখজনক, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ, আমার জানাতেই হবে টুডে, দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স। আবার বলছি, আমরা 23 বছর কষ্টের সময় পার করেছি। Bengal's history of those years is full of stories of torture. বাংলাদেশের সেই সময়ের ইতিহাসটা হচ্ছে টর্চারের ইতিহাস, ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, যেটি আমাদের জনগণের উপর, আমাদের মানুষের উপর পড়েছে, অফ ব্লাডশেড, রক্ত দিয়ে, বাই দেম রিপিটেডলি, অর্থাৎ বারবার তাদের রক্ত ঝরেছে। 23 years of history of men and women in agony, agony মানে যন্ত্রণা। তো আমরা তো মোটামুটি পড়লাম, এবার দেখি তো আমরা আর কোনো কোয়েশ্চেন আনসার সেখানে পাই কিনা আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনিং। ইয়েস, the history of 23 years is full of, আমরা agony বলেছিলাম, তাহলে এখানে মিস্ট্রি, রহস্য, না রহস্য কথাটা ছিল না, নাম্বার 1 না। নাম্বার 2 তে বলছে গ্রিফ, হ্যাঁ দুঃখ অবশ্যই ছিল, কিন্তু অ্যাচিভমেন্ট শব্দটা ছিল না, এটা আবার। থার্ড অপশনে বলছে পেইন, ব্যথা, প্যাংস, কষ্ট, প্লাইট, দুঃখ, মোটামুটি সবগুলো কাছাকাছি। পরেরটা বলছে কনফিউশন, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, কনফিউশন, কি করবে না করবে, ঠিক এই শব্দগুলো ছিল না। সুতরাং আমাদের আনসারটা এখানে নাম্বার 3। আমরা ডি নাম্বারে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইয়ার লাইস এট দ্য জেনিথ অফ জিল এন্ড ইন্সপিরেশন ফর দ্য বেঙ্গলিস? কোন ইয়ারটা সবচেয়ে টপে? আমরা কি এই কোন ইয়ার নিয়ে পেয়েছিলাম সেখানে? দেখি তো আমরা কোন ইয়ার পেয়েছি কিনা এই প্যাসেজে।
এখন পর্যন্ত কোনো ইয়ার আমরা পাইনি এই প্যাসেজটিতে। সো আমরা আপাতত খুঁজবো না, আমরা পরেরটা চলে যাব। আমরা এবার দেখি কোনো ব্রড কোয়েশ্চেন পাই কিনা। ইয়েস, ডু ইউ নো দ্য পিরিয়ড অফ মেনশন অ্যাজ দ্য 23 ট্র্যাজিক ইয়ার্স? 23 বছর বলতে কোন সময়টিকে বলা হয়েছে তুমি কি বুঝতে পারো? এখন এই ডু ইউ নো বলতে এই অনেক ক্ষেত্রে আমরা ডু ইউ নো এর আনসার গুলো লিখতে গিয়ে কিছু ঝামেলা করি। হোয়াই ওয়াজ দ্য পিরিয়ড টার্মড অ্যাজ ট্র্যাজিক? কেন পিরিয়ডটাকে ট্র্যাজিক? অনেক সময় কোশ্চেনে দুটো পার্ট থাকে। তো এই কোশ্চেনটা আমরা আজকে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে সবগুলো কোশ্চেন হয়তো আজকের এই সেশনে আলোচনা করা সম্ভব নয়, বাট টুকটাক কয়েকটা কোশ্চেন আলোচনা করে আমি আজকের ইতি টানবো। আমরা তার আগে আমাদের কোশ্চেনটা নিয়ে আসি। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা, ডু ইউ নো দ্য পিরিয়ড মেনশন অ্যাজ দ্য 23 ট্র্যাজিক ইয়ার্স? এখন ডু ইউ নো দ্য পিরিয়ড, তুমি কি জানো? এখন এখানে আনসার কিন্তু বলা যাবে না ইয়েস আই নো। ইয়েস আই নো বলার পরেও বলতে হবে এই পিরিয়ডটা আসলে কতটুকু সময় ইন্ডিকেট করা হচ্ছে। তো খুব সম্ভবত 23 ট্র্যাজিক ইয়ার্স এটা ইন্ডিকেট করতে গেলে, যেহেতু বাংলাদেশের যে সেপারেশনটা ছিল 1947, 1947 এই সময়টা থেকে যদি আমরা 1971 কে ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে 23 ইয়ার্স চলে আসে, এবং এর ভিতরে 1952 ভাষা আন্দোলন, 54 সাল, 69 এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়গুলো রয়েছে, এবং সে কারণে সো আমরা উত্তরটা লিখতে পারি এইভাবে, আনস, হয়তো আমাদের এই কোয়েশ্চেন এটা আনসার নাম্বার 2, সো আনস 2 বা আনস বি এভাবে দিয়ে আমরা আনসারটা লিখতে পারি, এবং আমাদের লেখাটা এরকম হতে পারে ইন মাই অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন। এরপর আমরা লিখতে শুরু করতে পারি, অথবা আমরা এভাবে বলতে পারি ইন মাই অপিনিয়ন, অথবা আই নো, সো আই নো দ্যাট, অথবা আমরা বলতে পারি ইউ বলতে উই নো দ্যাট। যে কোনো একটা প্রক্রিয়া আমরা আনসার দিয়ে শুরু করতে পারি ইন মাই অপিনিয়ন। তবে অনেকে আমরা ভুল করে অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, তো এই অ্যাকর্ডিং টু মি অপিনিয়নটা দেওয়াটা ভুল, ওয়ান কাইন্ড অফ রং। সো আমরা সেটা অ্যাভয়েড করব। ইন মাই অপিনিয়ন আই নো দ্যাট, অথবা উই নো দ্যাট, যে কোনো একটা ওয়ে আমরা শুরু করতে পারি। তো আমরা উই নো দ্যাট এভাবে শুরু করি। দ্য পিরিয়ড মেনশন অ্যাজ 23 ট্র্যাজিক ইয়ার্স, তাহলে এটিকে কোয়েশ্চেনটা করা হয়েছে প্রেজেন্ট টেন্সে। এখানে কোয়েশ্চেনের দুটো পার্ট, প্রথম পার্টে কোয়েশ্চেন করা হয়েছে প্রেজেন্ট টেন্সে, আর সেকেন্ড পার্টে কোয়েশ্চেন করা হয়েছে পাস্ট টেন্সে। সো প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন হলে আমাদের আনসার প্রেজেন্ট টেন্সে যাবে, আর পাস্ট টেন্সে কোয়েশ্চেন হলে আমাদের আনসার পাস্ট টেন্সে যাবে। তাই ইন মাই অপিনিয়ন অথবা উই নো দ্যাট দ্য 23 tragic years, the 23 tragic years, আমরা যেহেতু এখানে 23 tragic years হিসেবে রেখেছে ইনভার্টেড কমার ভিতরে, তো আমরাও সেখানে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে আসি 23 tragic years। এটা একটা আলাদা ফ্রেজ হিসেবে রেফার্স, রেফার নয়, আবারও বলছি রেফার্স, এই পুরো ব্যাপারটা রেফার্স টু দ্য পিরিয়ড ফ্রম 1947 to 1970, কি হয় 1970, 1970 সাল পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমাদের প্রথম আনসারটা শেষ, এবং আমরা কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সটা ইউজ করেছি, বারবার বলছি। এবার আমরা দ্বিতীয় অংশে যাই, হোয়াই ওয়াজ দ্য পিরিয়ড টার্মড অ্যাজ ট্র্যাজিক। তাহলে আমরা এই ধরনের কোশ্চেনে হোয়াই এর আনসার করতে গেলে শুরুতে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি, দ্য টার্ম ওয়াজ, sorry, the period was, the period, the period was termed, termed, termed as tragic because, এবার আমাদের আনসারটুকু আমরা বসাবো। তো আমরা একটু টেক্সটে যাই এবং আনসারটা দেখে আসি আমাদের আনসারটা আসলে বা কোশ্চেনে কি উল্লেখ করা ছিল, কেন ওই সময়টাকে ট্র্যাজিক বলা হয়েছে। এখানে বলছে it was tragic, 23 tragic years torture, তার মানে a series of full of stories of torture। তাহলে টর্চার ছিল, আরো একটা বিষয় ব্লাডশেড ছিল, অ্যাগনি ছিল, মেন এন্ড উইমেন, অনেকগুলো কি ওয়ার্ড এখানে, টর্চার, ব্লাডশেড, অ্যাগনি, মেন এন্ড উইমেন। তো আমরা এগুলোকে যদি মাথায় রাখি, এই ইনফরমেশন গুলো যদি মাথায় নিই, তো আমরা যদি একটু ঠান্ডা মাথায় কি বানিয়ে লেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের আনসারটা হয়তো এমন হতে পারে, বিকজ ডিউরিং দ্যাট টাইম, ডিউরিং that time, সেই সময়ে, Bengalis
The people of Bangladesh, the people of Bangladesh had to face torture, and both men and women suffered বানানটা কিছুটা রং পাওয়া যাচ্ছে, ঠিক করে নিই আমরা। suffered and the people of Bangladesh had to face torture and both men and women suffered from agonies, যন্ত্রণায়। আরো কোনো ওয়ার্ড সেখানে ছিল কিনা সেটিও আমরা দেখে নিতে পারি। যেখানে বলছে 3 years men and women in agony repeatedly, bloodshed। তো ব্লাডশেডটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। আমরা বাংলাদেশ had to face torture and bloodshed তো এটাকে আরো ছোট করা যায় along with suffering from agonies, SUFFERING, suffering from agonies। আমরা agoniesটাকে যেহেতু টেক্সটে সিঙ্গুলার ছিল আমরা সিঙ্গুলারই রাখি। এভাবে ছোট করে যদি আমরা দিয়ে দিই, the period was termed as tragic because during that time the people of Bangladesh, বলতে men women একসাথে কিন্তু connected, had to face torture and bloodshed along with suffering from agony, যন্ত্রণায় তারা কাতরাচ্ছিল বা কষ্ট পেয়েছিল এই কথাগুলোর মাধ্যমে। আমরা এই টেক্সটের সেকেন্ড প্যারায় মোটামুটি আনসারটা পেয়েছি। দেখি আমরা আর কোনো আনসার বা কোয়েশ্চেন এখান থেকে আমরা পাই কিনা। হোয়াট ইজ দ্য স্পেশালিটি, এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা যাব না, যেহেতু আমাদের সময় সীমাবদ্ধতাও রয়েছে এবং আমরা এই দুটো কোয়েশ্চেন আলোচনা করে কিছু সিস্টেম বা কিছু মেকানিজম দেখানো গিয়েছে। আমরা এই লাস্ট কোয়েশ্চেনটা আজকে আলোচনা নিয়ে আসবো। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল। তো দেখা যাক, আর মাল্টিপল চয়েস গুলো আজকে আমি সলভ করে যাব, আর কোন সময়গুলোকে ইন্ডিকেট করা হয়েছে সেটাও আমরা দেখবো। আমরা একটু কুইকলি প্যাসেজটা একটু গো থ্রু করার চেষ্টা করি। The history of Bengal is the history of people who have repeatedly made their highways crimson with their blood. বাঙালি জাতির ইতিহাস হচ্ছে সেই ইতিহাস যেখানে মানুষরা রক্ত দিয়ে তাদের রাজপথকে রঞ্জিত করেছেন। ক্রিমসন মানে লাল টকটকে রক্ত। We shed blood in 1952, 1952 রক্ত দিয়েছি, even though we were the victors in the election of 1954. 1954 সালে বিজয়ী হওয়ার পরও 52তে রক্ত দিয়েছি। We could not form a government then, সরকার গঠন করতে পারিনি। 1958তে আইয়ুব খান ডিক্লেয়ার্ড, এটা জানতে হবে, আইয়ুব খান ঘোষণা করলো মার্শাল ল। আইয়ুব খান মার্শাল ল ঘোষণা করলো। কেন ঘোষণা করলো? টু ইনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years। আমরা মনে হয় আমাদের একটা কোশ্চেন আনসার পেয়ে গিয়েছি, তো আমরা সেই আনসারটা করে আসতে পারি। তবে তার আগে আমরা আরেকটু পড়ে নিই। 1966 when we launched the 6 point movement, বঙ্গবন্ধু 6 দফা আন্দোলনের কথা বলা হচ্ছে। our boys were shot dead on 7 June, আমাদের ছেলেদেরকে 7 জুন ওদেরকে মারা হলো। When after the movement of 1969, 69 গণঅভ্যুত্থানের পর আইয়ুব খান ক্ষমতা থেকে পড়ে গেল এবং ইয়াহিয়া খান assumed the reins of the government, সরকারের সেই পাওয়ারটা আবার ধরে নিল। He declared that he would give us a constitution and restore democracy, আমাদের কথা দিয়েছেন গণতন্ত্রকে আবারও তিনি জাগ্রত করবেন। We listened to them, আমরা তার কথা শুনলাম। A lot was happened, অনেক ঘটনা ঘটে গেল since, তারপর, and elections have taken place, ইলেকশনও হলো, মানে তারপরে অনেক ঘটনা ঘটে গেল, হয়তো সেই আশাগুলো পূরণ হয়নি। তো আমরা এই প্যাসেজটা পড়লাম, এবার আমরা আবার একটু মাল্টিপল চয়েস কোশ্চেনে যাই। Which of the following year lies at the zenith on সেই কোশ্চেন আমরা কয়েকবার দেখেছি, কোন ইয়ারটাকে আমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট দেব, 52, 54, 69, 70। এখানে কিন্তু ইট ডিপেন্ডস, এই ধরনের কোশ্চেন গুলো কিছু ট্রিকি থাকে। সাধারণত বোর্ডে যদি এরকম কোনো কোশ্চেন চলে আসে যে আমরা 52 কে ইম্পর্টেন্ট দেব নাকি আমরা 54 কে ইম্পর্টেন্ট দেব, এবং এখানে 69 বলা আছে, তো এখানে চারটা ইয়ার আছে, 52, 58, 66 এবং 69, এই চারটা ইয়ার আছে। তো টেক্সটে কি আমাদের 1969, 70 নেই, 70 কিন্তু টেক্সটে ছিল না খুব সম্ভবত, 70 টেক্সটে নেই, তার মানে 70 অটোমেটিক্যালি আমরা বাদ দিয়েছি, আমাদের এখন আছে 3টা, তাহলে এই 3টার ভিতর সিলেকশন করতে হবে, তাহলে সিলেকশনটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। 70 যেহেতু টেক্সটে নাই, 1969, 54, 52, এখানে 54 তে ইলেকশনে জয়ী আর 52 ভাষা আন্দোলন, এখানে রক্ত দেওয়া এবং 52 উপর বেস করেই কিন্তু পরবর্তী কাজগুলো হয়েছে। তো এই অবস্থায় 52 বা 52 কে বেশি হাইলাইট করা যেতে পারে। আর অনেকে বলছে 1969 কে আমরা ইম্পর্টেন্ট দিতে পারি, কারণ 69 আইয়ুব খানের পতন হচ্ছে, 69 মুভমেন্ট আইয়ুব খান ফেল, তো এটাও যদি দেওয়া হয়, সাধারণত বোর্ডে এই টাইপের যদি কোয়েশ্চেন চলে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে
1952, 1969 দুটোর ক্ষেত্রে হয়তো ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে দুটোগুলোই মার্ক দাও, বাট অ্যাপ্রোপ্রিয়েটলি 1952 হচ্ছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার বা দ্য মোস্ট কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড রেইন মেনশন ইন দ্য প্যাসেজ মিন, রেইন মানে লাগাম, যেটাকে ধরে নেওয়া, তো সেক্ষেত্রে রেস্ট্রেইন খর্ব করা, ধরে নেওয়া, এরকম একটা মিনিং এখানে কাজ করে। তো এটি হচ্ছে তার অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এবার আমরা আমাদের কোয়েশ্চেন আনসার গুলো দেখতে যাই। আমরা বলেছিলাম যে আমরা লাস্ট কোয়েশ্চেনটা দিয়ে এসে ক্লোজিং এ যাব। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল, এবং এটা আমরা লিখে দেখার চেষ্টা করব যে এই আনসারটা আসলে কিভাবে হতে পারে, যে মার্শাল ল ডিক্লারেশনে আইয়ুব খানের ইন্টেনশনটা কি ছিল। What was the intention of Ayub Khan in declaring martial law? আচ্ছা, আইয়ুব খান মার্শাল ল ডিক্লেয়ার, আমরা এটার আনসার লিখতে গেলেই সেই একই সিস্টেম। আমাদের আনস হয়তো এটা সি ধরে নিচ্ছি, অথবা এখানে ই আছে, তাহলে ই লিখলাম, এরপর আমরা শুরু করলাম আমাদের আনসার। দ্য ইন্টেনশন, এটা কিন্তু পাস্ট টেন্স, তো এই কোশ্চেন আনসার করতে গেলে এটাও খেয়াল করতে হবে কোন টেন্সে আছে। দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল, দ্য ইন্টেনশন অফ, পুরোটা না লিখলেও চলবে, দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান, এটা দিলেও কিন্তু হয়ে যায়, কারণ আমরা মূলত তার মার্শাল ল ইন্টেনশন নিয়ে কথা বলছি। সো দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ওয়াজ, এবার আমরা কোথায় যাবো যে টেক্সটে আমাদের কি বলেছিল, দেখি আমাদের টেক্সটের আনসারটা কি ছিল। দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ওয়াজ, টেক্সটের এই স্লাইডে আমাদের ছিল, দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ওয়াজ, এখানে বলছে টু ইনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। আমরা আমাদের বেটারমেন্টের জন্য এই অংশটুকুকে আমরা একটু ওখানে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমাদের আনসারটা লিখে দিতে আরো খুব একটা ফ্লেক্সিবল সিচুয়েশন ক্রিয়েট হবে আমাদের আনসারটা তৈরি করতে। তো এখানে আমরা আনসারের এরিয়াটা রাখি। দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ওয়াজ টু ইনস্লেভ আস, আচ্ছা টু আমরা অনেক ক্ষেত্রে বলি যে নিজের ভাষায় লেখো, তো নিজের ভাষায় লিখতে গেলে কি করা যায়, টু ইনস্লেভ দ্য বাংলাদেশি পিপল, বাংলাদেশি পিপল, আচ্ছা, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, ফর দ্য নেক্সট ডিকেড, আমরা 10 ইয়ার্স একটু শর্ট করে নিলাম, ডিকেড মানে 10 বছর, ফর দ্য নেক্সট ডিকেড বা ফর দ্য কামিং ডিকেড। এবার কোশ্চেনে আরেকটা পার্টে বলছে হোয়াট কজ দ্য ডাউনফল অফ আইয়ুব খান, কি কারণে আইয়ুব খানের পতন ঘটলো। আচ্ছা, in 1969 when we launched the 6-point movement, our boys were shot dead. When after the movement of 1969 আইয়ুব খান fell from power, তার মানে এখানে আইয়ুব খানের পতন ঘটলো 1969 এর গণঅভ্যুত্থানের পর। তাহলে আসো এই হোয়াট এবং হু দিয়ে যখন কোশ্চেন করা হচ্ছে, আমি আবারও বলছি, হোয়াট এবং হু দিয়ে যখন কোশ্চেন করা হচ্ছে, আমরা জাস্ট নামটা মেনশন করে দিয়ে বাকি অংশটুকু লিখলে আনসার হয়ে যায়। সো আমরা লিখতে পারি দ্য মুভমেন্ট অফ 1969, এবং তারপর আমাদের যে অংশটুকু ছিল এই কোশ্চেনে সেই অংশটুকু যদি আমরা লিখে যাই, দ্য মুভমেন্ট অফ 1969 caused the downfall of আইয়ুব খান, অথবা আইয়ুব খান না লিখে ডাউনফল অফ হিম, কারণ কোয়েশ্চনে বললো the intention of Ayub Khan was to instill the Bangladeshi people for the next decade, মানে for next 10 years. The movement of 1969 caused the downfall of him. তো এইভাবে আমাদের আনসারগুলো আমরা সাজাবো, এবং এইভাবে মূলত আনসারগুলো সাজালে বেটার হয়। আর আমরা চেষ্টা করব উত্তরটা বড় করা না, উত্তরটার এক্সাক্ট আনসারটুকু কি হবে সেটুকু নিয়ে কাজ করা। অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষার খাতায় যেটা দেখি স্টুডেন্টরা যেটা করে, আননেসেসারিলি অনেক কথা লেখে এবং অনেক কথা লিখে এই পুরো আনসার গুলোকে আরো মানে অনেকটা হিজিবিজি করে ফেলে। তো এটা অ্যাভয়েড করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের আজকের ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার ইংলিশের যে প্রথম যে ইউনিট, সেই ইউনিটের একটা প্যাসেজ নিয়ে আলোচনা, এবং অবশ্যই আগামীতে নতুন কোনো প্যাসেজ নিয়ে আবারও আমি আলোচনা করব, এবং ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to like, share and subscribe.